নমস্কার বন্ধুরা, ঋষিতা বার্ড ইনফরমেশন চ্যানেলে আপনাদের আরেকবার স্বাগত। বন্ধুরা, আজকে যে ভিডিওটা আমি করছি সেটা আপনারা যেরকম জানেন যে প্রতিবারই আমি যে ভিডিওগুলো করি সেগুলো খুব ইনফরমেটিভ ভিডিও থাকে এবং আমার ভিডিওগুলো বিশেষ করে যারা পাখি ব্রিড করায় পোষে, এক্সোটিক বার্ড যারা পোষে, যারা ব্রিড করায়, যারা পুরনো এই লাইনে, তাদের কতটা কাজে লাগবে আমি বলতে পারবো না। বাট যারা নতুন, যারা এই লাইনে আসতে চায়, যারা পাখিকে ভালোবাসে বা পাখি বাড়িতে পুষতে চায়, ব্রিড করাতে চায়, তাদের জন্য আশা করি আমার ভিডিওটা তাদের জন্যই বেশি কাজে লাগবে। কারণ আমি যে ইনফরমেশানগুলো আপনাদের সাথে শেয়ার করি সেগুলো আমার নিজের বাড়িতে পাখি পুষে, পাখি ব্রিড করিয়ে যে এক্সপিরিয়েন্সটা হয় সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি। তো যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের সঙ্গে যে টপিকটার ওপর আমি করতে চলেছি সেটা হচ্ছে, দেখুন, আমরা বাড়িতে বদ্রি, লাভবার্ড, জাভা, ককটেল, ছোটো পাখি, যে কোনো পাখি, যাই পাখি পুষি না কেন, আমাদের মনের মধ্যে একটা জিনিস সবসময় মনের মধ্যে থাকে যে আমার বাড়িতে পাখিটা যেন ভালো করে ব্রিড করে, যেন ভালো বাচ্চা হয়। হ্যাঁ, এটা আমাদের সবারই মনের মধ্যে অবভিয়াসলি এটা তো থাকবেই। তার এই পাখির যখন বাচ্চা হয় স্পেশালি, তখন কিন্তু আমাদের এই পাখি পোষার প্রতি যে আনন্দ, যে আগ্রহ, সেইটা কিন্তু ডবল হয়ে যায়, মানে বেড়ে যায়। তো যার ফলে অনেকে আছে দুজোড়া, এক জোড়া, দুজোড়া, তিন জোড়া দিয়ে শুরু করে, তারপর সেটা অনেক পরিমাণে বেড়ে যায়। হ্যাঁ, তো এই বেড়ে যাওয়াটা, এই আগ্রহ আসাটা, এই প্যাশনেট হওয়াটা, এইটা কিন্তু পাখির ব্রিড করা, পাখির কীরকম বাচ্চা হচ্ছে তার উপরে ডিপেন্ড করে। তো আজকের টপিকটা হচ্ছে এটাই যে আমরা যেই পাখিটাই পুষি না কেন, লাভবার্ড হোক, ককটেল হোক, জাভা হোক, বদ্রি হোক, যেই পাখিটাই পুষি না কেন, বিশেষ করে বদ্রি পাখির ক্ষেত্রে, আমি আজকের টপিকটা যেটা নিয়ে আমি মেনলি বলছি সেটা হচ্ছে বিশেষ করে বদ্রি পাখির ক্ষেত্রে আমরা ভালো বাচ্চা কী করে পাবো, ভালো হেলদি বাচ্চা। আপনার একটা জোড়া, একটা পেয়ার 5টা ডিম পেড়েছে, 5টাই বাচ্চা হ্যাচ করেছে, 5টা বাচ্চাই বাবা মা খাইয়ে গ্রোথফুলি বড় করেছে। আপনি 5টা বাচ্চাকে সেপারেট করলেন, সেলফ ব্রিড হলো 5টা বাচ্চা। যতক্ষণ না এই জায়গায় আসছে ততক্ষণ কিন্তু একজন ব্রিডারের, একজন পাখি প্রেমীর ততক্ষণ কিন্তু স্যাটিসফ্যাকশান সচরাচর জেনুইন লাগে না। যখনই এটা হয় তখনই ভালো লাগে। যেমন ধরুন, আমার সাপোজ 10 জোড়া পাখি আছে, 10 জোড়া বদ্রি আছে। তো 10 জোড়া বদ্রি থেকে আমি চাইবো যে প্রত্যেক জোড়াই অন্তত মিনিমাম 3টে থেকে 4টে করে বাচ্চা হোক এবং সবকটা বাচ্চা বাঁচুক এবং হেলদিভাবে বাচ্চাগুলো বড় হোক এবং যেন কোনো বাচ্চা না মরে যায় এবং বাচ্চাগুলো যেন সুস্থ সবল ভালো থাকে, গ্রোথফুল থাকে। তো এইটা কী করে পসিবল, এইটা কী করে সম্ভব? এইটা সম্ভব করতে গেলে আপনাকে ভিডিওটা পুরো দেখতে হবে এবং প্রত্যেকটা জিনিস আপনাকে ভালো করে বুঝতে হবে। আশা করি আমি যে প্রসেসটা ফলো করে ব্রিড করাই সেইটা যদি আপনারা ফলো করেন, তাতে আপনারা হেলদি বাচ্চা পাবেন এবং বাচ্চা এক্সপায়ার করবে না। বাচ্চাকে বাবা মা ভালো করে খাওয়াবে, পুরো বড় করে বাচ্চা সেলফ ব্রিড হয়ে বাচ্চা বাইরে, মানে সেলফ ফিড হয়ে বাচ্চা বড় হয়ে বেরিয়ে যাবে, বাচ্চা ড্যামেজ হবে না এবং বাচ্চা মরবে না। তো সেই প্রসেসটা কি? প্রসেসটা একটা সিম্পল ব্যাপার। সেটা হচ্ছে, আমরা কি করি, আমরা বাজার থেকে, ধরুন আপনি কেউ 4 জোড়া বদ্রি পাখি পুষবে, 4 জোড়ার খাঁচা আছে, 4 জোড়া বদ্রি পাখি পুষবে। তো সে কী করে, 4টে মেল 4টে ফিমেল নিয়ে আসলো, এনে 4 জোড়া বসিয়ে দিল, জোড়ার ব্রিড করছে, জোড়া ব্রিড করা চালু করে দিয়েছে। প্রথমবার বাচ্চা হলো, হয়তো 4টে করেই বাচ্চা হলো বা 5টা হলো, হোয়াটএভার। তারপরে সেকেন্ড ক্লাসেই বাচ্চা 4টে ডিম পেড়েছিল বা 5টা ডিম পেড়েছিল, 3টে হলো, 2টো হলো না, 2টো ডিম আনফার্টাইল বা বাচ্চা হয়েও 2টো বাচ্চা মরে গেল। কেন না, ঠিকমতো বাচ্চাকে খাওয়ালো না। ম্যাক্সিমাম ব্রিডারদের বাড়িতে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে বাচ্চাকে খাওয়াচ্ছে না। 5টা বাচ্চা হয়েছে, 3টেকে খাইয়েছে, যেই বাচ্চাগুলো একটু বড় বড় তাদেরকে খাইয়েছে, বাকি 2টোকে খাওয়ায়নি। এর আগের ভিডিওতেও আমি এই ছোটো বাচ্চাকে কী করে বাঁচাবেন সেইটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। হ্যাঁ, সেটা আপনারা যদি আমার ইয়েতে যান আপনি দেখতে পাবেন। তো ওটা একটা টিপ ছিল। বাট তারপরেও ধরুন আমরা একটা হাঁড়িতে 4টে বাচ্চা থাকলো, সেখানে দেখা যাচ্ছে 2টো বাচ্চাকে বাবা মা খাওয়াচ্ছে, 2টো বাচ্চাকে খাওয়াচ্ছে না।
তো এর কী সলিউশান, এটা কেন করে পাখি, সেটার ওপরই আজকের ভিডিওটা। কেন করে এটা? একটা বাচ্চা, একটা বাবা মার তার 4টে বাচ্চা আছে, তার কিন্তু 4টে বাচ্চার প্রতিই কিন্তু তার সেই জোড়াটার ভালোবাসা আছে, সে কিন্তু তার বাচ্চাকে বাঁচাতে চায়, কিন্তু তাও সে 2টো বাচ্চাকে খাওয়ালো, 2টো বাচ্চাকে খাওয়ালো না, 3টেকে খাওয়ালো, 2টোকে খাওয়ালো না, না খাইয়ে বাচ্চাটা এক্সপায়ার হয়ে গেল। সবাই তো হ্যান্ড ফিড করতে পারে না, তো হ্যান্ড ফিড করার সবার সময়ও থাকে না, তো সেই জন্য হয়তো হ্যান্ড ফিডও করানো গেল না, 2টো বাচ্চা মরে গেল। এইখানটাই প্রবলেমটা শুরু। প্রবলেমটা এইখানটা যে আমি কি করছি, আমি একটা পেয়ার বাজার থেকে কিনে আনছি, মেল ফিমেল জোড়া দিলাম, ওই জোড়াটাই আমার ডিম বাচ্চা প্রথমবার ভালো করলো, সেকেন্ড টাইম আমি ওই জোড়াটা থেকে ডিম বাচ্চা তুললাম, থার্ড টাইম আমি ওই বাচ্চা থেকেই ডিম বাচ্চা তুললাম না। এটা যদি করেন আপনাদের বাড়িতে, ফার্স্ট ক্লাসে হয়তো 5টা বাচ্চাই বড় হয়ে গেল, 4টে বাচ্চাই বড় হয়ে গেল, সে প্রবলেমটা শুরু হবে সেকেন্ড ক্লাস থেকেই আপনার 50% বাচ্চা, 40% বাচ্চা এক্সপায়ার করবে, খাওয়াবে না, এই সমস্যাটা শুরু হবে। থার্ড ক্লাসে গিয়ে আরও সমস্যাটা বাড়বে। তারপরে দেখবেন বড় পাখিগুলো অসুস্থ হয়ে যাচ্ছে, বডি টান হয়ে গেছে, সিনা টান বলে যে প্রবলেমটা হয়, সিনা টান হয়ে গেছে ক্যালসিয়ামের অভাবে। তারপর দেখবেন মেলটা এক্সপায়ার করে গেল বা ফিমেলটা এক্সপায়ার করে গেল, আবার আপনি বাজার থেকে একটা মেল মরে গেলে মেল, আবার একটা ফিমেল নিয়ে এলেন কারোর থেকে, এনে জোড়া দিলেন। তো এই জিনিসটা চলতে থাকে, কিন্তু এইটা সচ্ছল সলিউশান নয়। আপনাকে যদি ভালো বাচ্চা, গুড কোয়ালিটির বাচ্চা তুলতে হয়, তাহলে আপনাকে যেটা করতে হবে, আমি যেটা করেছি এবং সেটাতেই আমি সাকসেস পেয়েছি, সেটা হচ্ছে, বিশেষ করে আমি বদ্রির ক্ষেত্রে বলছি কথাটা, বদ্রি পাখির ক্ষেত্রে, কারণ সব পাখির ব্যাকআপ আপনি ওইভাবে রাখাটা একটা বড় জায়গা সাপেক্ষ ব্যাপার। আপনাকে ব্যাকআপ রাখতে হবে। ব্যাকআপটা কীরকম? ব্যাকআপ হচ্ছে, আপনি যদি, আমি এক্সাম্পলের থ্রুতে বলছি, ধরুন আপনি যদি 4 জোড়া বদ্রি পাখি রাখেন, তাহলে আপনার 4টে মেল 4টে ফিমেল হলে হয়ে যাবে না, আপনাকে 4টে মেলের জন্য 8টা ফিমেল বাড়িতে রাখতে হবে। এবার এই 8টা ফিমেল আপনি ঘরের বাচ্চা থেকে তৈরি করবেন না আপনি বাইরে থেকে কিনে আনেন, সেটা আলাদা প্রশ্ন, কিন্তু আপনাকে 4 জোড়া পাখির জন্য 4টে মেলের এগেন্স্টে আপনাকে 8টা ফিমেল বাড়িতে রেডি রাখতে লাগবে। এইখানটাই হচ্ছে ব্যাপার। আপনাকে 4টে মেলের এগেন্স্টে 8টা ফিমেল বাড়িতে রেডি রাখতে লাগবে। একটা জোড়া মেল, একটা জোড়া যখন ডিম পাড়ে, মিটিং করে ডিমে আসে, ডিম পাড়ে, মেলের যতটা না ক্যালসিয়াম ভিটামিনের ঘাটতি হয়, তার থেকে বহুগুণ বেশি ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি হয় ফিমেলটার। একটা বাচ্চা ডিম পাড়ার পরে বাকির শরীর থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম চলে যায়। তো আপনি যদি ফিমেলটাকে দিয়ে পরপর 2টো বা 3টে ক্লাস নিতে যান, তখনই ফিমেলটা এই ধরনের ডিস্টারবেন্স করবে, বাচ্চা খাওয়াবে না, বাচ্চা মেরে ফেলবে, বাচ্চাকে ঠিকমতো ডিমে তা দেবে না, এই জিনিসগুলো করবে। তার কারণটা কি? কারণ একটাই, পাখিটা আনফিট হয়ে যায়, ফিমেল পাখিটা আনফিট ফিল করে এবং জেনুইনলি তার শরীর, একটা মানুষ, একটা যে কোনো পশু পাখি মানুষ, তাদের যদি তার নিজের শরীরটাই যদি 100% সুস্থ না থাকে, সে কি কোনো কিছু করতে পারবে? একদম সিম্পল, পাখিদের ক্ষেত্রেও সেম। একটা ফিমেল, সে 4টে বাচ্চাকে খাইয়ে বড় করছে, তার উপর সে ডিম পেড়ে বাচ্চা তা দিয়ে ফুটিয়ে বড় করেছে, তার উপর কিন্তু প্রেশার পড়ছে। এবার আপনি যতই ভালো খাবার দিন, যতই মেডিসিন দিন, যাই দিন, তার শরীর কিন্তু পারমিট করবে না, এটাই একদম ন্যাচারাল। তো আপনাকে কী করতে হবে? আপনাকে মেলের অতটা হ্যাপা হয় না, তার কারণ মেলের অতটা সমস্যা হয় না, তার কারণ যখন একটা মেল ক্রস করে ফিমেলের সাথে এবং ফিমেলটা যখন এগ লে করে দেয়, যখন ফিমেলটা প্রায় 18 থেকে 20 দিন তায়ে থাকে, তা দেয়, তখন কিন্তু মেলের কোনো কাজ থাকে না। মেল কিন্তু তখন চুপ করে দেখবেন ডালে নালে হাড়ির মাথায় চুপ করে খায় আর চুপ করে বসে থাকে। এই যে 18-20 দিনের মেলের যে কোনো অ্যাক্টিভিটিস থাকে না, এই টাইমটা মেল কিন্তু রেস্ট পেয়ে যায়।
মেল কিন্তু এই টাইমটা রেস্ট পেয়ে যায়, ভালো করে বুঝুন। কিন্তু ফিমেল কিন্তু রেস্ট পায় না। ফিমেল কিন্তু ডিমের চা দেওয়াটাও তার খাওয়া দাওয়া হ্যাম্পার হয়। মেল কিছুটা গিয়ে তাকে ফিট করায় ফিমেলকে হাঁড়িতে গিয়ে, কিন্তু পুরোপুরি একটা ফিমেল যেভাবে ফিট করে খাওয়া দাওয়া করা সেটা করতে পারে না যখন সে ডিমে তা দেয়। তারপরেই ডিম যখন ফোটে সে তার বাচ্চাকে খাওয়ার উপর ধ্যান দেয়। তো এই জিনিসগুলো কিন্তু থাকে। তো ফিমেলের একটা মেলের থেকে একটা ফিমেলের ওপর প্রেশারটা পড়ে অনেক বেশি, যার ফলে আপনাদের যদি 4 জোড়া, আমি উদাহরণ দিচ্ছি, 4 জোড়া যদি আপনি বদ্রি পাখি করতে চান, আপনাকে ব্যাকআপে আপনাকে 4টে মেলের এগেনস্টে আপনাকে 8টা ফিমেল রাখতে লাগবে। এবার প্রশ্ন হচ্ছে যে 8টা ফিমেল আপনি কীভাবে জোড়াতে বসাবেন। ধরুন একটা মেল একটা ফিমেল, আপনি 4টে মেলের সাথে 4টে ফিমেল দিলেন, 4টে ফিমেল জোড়া হলো, ডিম পারলো, বাচ্চা হলো। বাচ্চা হওয়ার পর বাচ্চাগুলো হাঁড়ি থেকে নেমে গেল, খাওয়া দাওয়া বাবা মা ফিট করানোর পর যখন বাচ্চাগুলো নিজে দানা খেতে শিখে যাবে, দেখবেন নিজে দানা বাটি থেকে খুঁটে খুঁটে খাচ্ছে, সেই সময়টা আপনাকে ফিমেলটাকে ওই বক্স থেকে সরিয়ে দিতে হবে। সরিয়ে একটা কোনো ওপেন মানে একটা বড় কোনো খাঁচায় বা অন্য একটা কোনো খাঁচায় ফিমেলটাকে সরিয়ে দিতে হবে। মেল যেটুকু পারবে বাচ্চাগুলোকে খাওয়াবে, আর বাচ্চাগুলো তো খেতে শিখেই যাচ্ছে। দিন 4 মানে এমন টাইমে ফিমেলটাকে সরাতে হবে যে আর 3-4 দিন পর বাচ্চাগুলো পুরো খেতে শিখে যাবে। এরকম টাইমে বাচ্চাগুলো দেখবেন নিজে থেকে বাটি থেকে খাবার তুলে তুলে খাচ্ছে। সেই টাইমে ফিমেলকে আপনাকে খাঁচা থেকে সরিয়ে দিতে হবে। দিয়ে আপনি যে ব্যাকআপে যে আরও 4টে ফিমেল রেখেছিলেন, ওইখান থেকে রেডি একটা ফিমেল আপনি তখন দেবেন না। বাচ্চাগুলো যখন পুরো মানে এটা আপনাকে বুঝতে লাগবে যে বাচ্চাগুলো খেতে শিখে যাবে, 3-4 দিনের মধ্যে বাচ্চাগুলো সেলফিট পুরো হয়ে যাবে। মেলটা কিন্তু তখন বক্সে একা থাকবে, ওই মানে মেলটা খাঁচায় একা থাকবে। ফিমেলটাকে সেই সময় তুলে আপনাকে আরেকটা খাঁচাতে শিফট করে দিতে হবে, মানে জোড়াটাকে ভেঙে দিতে হবে। ও মেলটা যেটুকু পারবে বাচ্চাকে খাওয়াবে, ফিমেলটাকে রেস্টে দিয়ে দিতে হবে। ফার্স্ট ক্লাচ হওয়ার পর, প্রথম ক্লাচ হওয়ার পরেই ব্যাকআপে আপনার যে একটা জোড়ার এগেন্সে একটা ফিমেল আছে, সেই ফিমেলটাকে এই বাচ্চাগুলো যখন পুরো খেতে শিখে যাবে 3-4 দিন 5 দিন পর, বাচ্চাগুলোকে আপনাকে সরিয়ে দিতে হবে খাঁচা থেকে। ব্যাকআপে যে এক্সট্রা যে মেলটা রাখা ছিল, ফিমেলটা রাখা ছিল সেই ফিমেলটাকে তখন আপনাকে এই মেলের সাথে দিতে হবে। এবং সেই ফিমেলটাকে যখনই আপনি এই মেলের সাথে দেবেন, যদি ফিমেলটা রেডি ফিমেল হয়, মানে সেটা আপনাকে রেডি ফিমেলই করে রাখতে লাগবে। হ্যাঁ, ফিমেলটা সঙ্গে সঙ্গে মেলের সাথে, মেলটাও সঙ্গে সঙ্গে ফিমেলটার সাথে জোড়া নিয়ে নেবে। 3-4 দিনের মধ্যে জোড়া নিয়ে নেবে যদি ফিমেলটাকে, কিন্তু হ্যাঁ ফিমেলটা সেরকম রেডি রাখতে লাগবে। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পারলাম, দিয়ে নেবে। তাহলে এইবার এই ফিমেলটার সাথে মেলটা ক্রস করে ডিম বাচ্চা করবে। তাহলে এই ফিমেলটা ডিম বাচ্চা যখন করবে, তার মাঝখানে 1 মাসের ডিম পেড়ে বাচ্চা ফুটে বাচ্চা বড় হতে কিন্তু এরও 1 মাস সময় লাগবে। 1 মাসের বেশি, 1.5 মাস সময় লাগবে। এই 1.5 মাস কিন্তু ওই ফিমেলটা যেই ফিমেলটার থেকে ফার্স্ট ক্লাস নিয়েছিলাম, 4টে বাচ্চা হয়েছিল বা 5টা হয়েছিল, সেই ফিমেলটা কিন্তু টোটালি 1.5 মাস রেস্টে থাকলো। এইভাবে আপনাকে রোটেশন করতে হবে। আবার এই ফিমেলটা যখন বাচ্চা তুলে দেবে, মানে সেম এই ফিমেলটার ক্ষেত্রে আবার তখন এই ফিমেলটাকে আপনি সরিয়ে দেবেন, যে ওই ফিমেল আগের যে ফিমেলটাকে একবার বাচ্চা তুলে যেটা দিয়েছিলেন, সেই ফিমেলটাকে আবার তখন এই মেলের সাথে আপনি দেবেন। এরকম করে একটা মেলের সাথে 2টো ফিমেলকে আপনাকে পরিচিতি হয়ে যাবে। এবং এতে যখন ওদের 2টো ফিমেলের সাথেই যখন মেল একবার করে বাচ্চা তুলে নেবে, তখন যখনই আপনি ফিমেল দেবেন তখন ওদের জোড়া নিতেও কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, তখন জোড়া নিতেও কোনো অসুবিধা হবে না, তখন অটোমেটিক দেখুন। এইটা হচ্ছে আমার একটা খোপ, ঠিক আছে। এই খোপে দেখুন, এই যে সামনে এইটা হচ্ছে মেল, ঠিক আছে। এটা হচ্ছে মেলটা, এটা অনেক পুরনো মেল, প্রায় 2.5 বছরের মেল। এটা স্প্র্যাঙ্গেল, পায়ের স্প্র্যাঙ্গেল আছে, খুব ভালো মার্কিংয়ের, খুব হেলদি একটা মেল আছে। এই যে বসে আছে নিচে, এটা এর দেখুন 3টে বাচ্চা আছে। এই দেখুন নিচে একটা ঘুরে বেড়াচ্ছে, আর এই ডালে বসে আছে দুটো। এই যে মেলটা সামনে বসলো, এই নিচে নামলো এই মেল, আর এই ওর 3টে বাচ্চা আছে। 4টে বাচ্চা ছিল, আমি একটা খেতে শিখে গেছিলো, আলাদা করে দিয়েছি, আর এখানে 3টে আছে।
এই 3টে বাচ্চা অলরেডি দানা খেতে শুরু করে দিয়েছে, ঠিক আছে। দানা খেতে শুরু করে দিয়েছে, আগামী 3-4 দিনের মধ্যে পুরোপুরি খেতে শিখে যাবে। তো দেখুন এই ঘরে কিন্তু ফিমেল নেই, ফিমেলটা কোথায় গেল? ফিমেলটা এই দেখুন, মেলটা সামনে এসছে। ফিমেলটাকে আমি অলরেডি যখন এই বাচ্চাগুলো খেতে শুরু করে দিয়েছিল, দানা তোলা শুরু করে দিয়েছিল, আমি ফিমেলটাকে সরিয়ে দিয়েছি। এবং এই বাচ্চাগুলো যখন পুরোপুরি 3-4 দিনের মধ্যে সেলফ ফিড হয়ে যাবে, খেতে শিখে যাবে, তখন আমি এই বাচ্চাগুলোকে সরিয়ে অন্য একটা ফিমেল আমি এই মেলটাকে দিয়ে দেবো, ঠিক আছে। তো এটাই আপনাদেরকে আমি বলতে চাইছি যে আপনারা যদি একটা ফিমেলের থেকে একবার ক্লাস নিয়ে তাকে যদি 1.5 মাসের একটা গ্যাপ দেন, তাহলে কী হলো, এই পলিসিটা নিলে, এই প্রসেসে করলে কি হবে, আপনাদের একটা ফিমেল কিন্তু একটা করে ক্লাস দিয়ে 1.5 মাসের জন্য রেস্ট পেয়ে যাবে। এটাতে কি হবে, পাখিটা সুস্থ থাকবে, পাখিটার বাচ্চাগুলোকে ভালো করে ফিট করাবে, পাখির বাচ্চা সুস্থ থাকবে, বড় হবে, ভালো গ্রোথফুল বাচ্চা হবে, বাচ্চাটা করে এক্সপায়ার হবে না। দেখুন আমার কাছে টোটাল 10 পেয়ার বদ্রি আছে। 10 পেয়ার বদ্রির জন্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, 10 পেয়ার বদ্রির জন্য আমার কাছে ব্যাকআপ ফিমেল কী আছে দেখুন। এইটা হচ্ছে আমার ব্যাকআপ ফিমেলের ঘর, মানে এই ফিমেলগুলো নট ফর সেল, এগুলো আমি বিক্রির জন্য নেই, এগুলো হচ্ছে সব আমারই ঘরের পাখি। হ্যাঁ, সমস্ত পাখিগুলো রেডি, একদম রেডি হয়ে রয়েছে। এইগুলো হচ্ছে আমার ব্যাকআপ ফিমেল। এটা হচ্ছে আমার 10, এখানে প্রায় 20 থেকে 25 পিস ফিমেল আছে, ঠিক আছে। তো 10 জোড়া বদ্রি পাখি আমার কাছে ব্রিডিংয়ে বসানো আছে। 10 জোড়া ব্রিডিংয়ের জন্য আমার কাছে প্রায় 20 থেকে 22টা ব্যাকআপ ফিমেল আছে। এবং এখানে প্রতিটা ফিমেল একবার করে ক্লাস করে, 1.5 মাসের জন্য রেস্ট করে, আবার ওই মেলের সাথেই অন্য একটা ফিমেল ব্রিড করে, আবার সেই ফিমেলটা মানে প্রতিটা ফিমেল একবার করে ক্লাস করে 1.5 মাসের রেস্ট পায়। আমি এইভাবেই ঘুরিয়ে পেয়ার করি এবং এতে আপনার পাখিটা ড্যামেজ হবে না, বাচ্চাগুলো খুব ভালো আসবে। তো আশা করি আপনাদেরকে জিনিসটা বোঝাতে পেরেছি এবং খুব মানে গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আপনারা যদি এই বিষয়টাকে মাথায় রেখে যদি পাখির ব্রিড করান, বিশেষ করে ফিমেলের ব্যাকআপ নিয়ে এরকমভাবে যেরকমভাবে আমি বললাম, হ্যাঁ, তাহলে আশা করি আপনাদের ঘরে বাচ্চাটা সুস্থ সবল হবে, হেলদি হবে, বাচ্চা এক্সপায়ার করবে না। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, আর প্লিজ সাবস্ক্রাইব করবেন, কেন আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমার ভিডিও করা সার্থক। হ্যাঁ, তাহলেই আমরা উৎসাহ পাবো, আমি উৎসাহ পাবো যে আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে। তো আমি নতুন নতুন আরও নানান রকম টপিকের ওপর ভিডিও করব। তো কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন।